ঠিক আছে, আমরা শুরু করছি। আজকে আমরা সরলরেখা পড়ব। বোর্ডে লেখা দেখা যাচ্ছে? বোর্ডে লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো আমরা শুরু করছি। আমরা সরলরেখার বেসিক কিছু জিনিস নিয়ে আমরা আজকে আলাপ করব, যেহেতু এটা শুরু ক্লাস। আমরা বীজগণিতের সাথে পরিচিত হয়েছি আমাদের মাধ্যমিক লেভেলে, জ্যামিতির সাথেও আমরা পরিচিত হয়েছি। আমরা যে জ্যামিতিটা পড়ে আসছি আমাদের মাধ্যমিক লেভেলে, সেটাকে বলা হয় ইউক্লিডিয়ান জ্যামিতি। ইউক্লিড ওই যে বিভিন্ন ধরনের সমতলীয় জ্যামিতি, এটা বলা হয়। ওই যে আমরা যে জ্যামিতিটা পড়ে আসছি, বিভিন্ন ধরনের উপপাদ্য সম্পাদ্য এগুলা নিয়ে যে কাজ করা। তো এই জ্যামিতির সাথে বীজগণিতের যিনি সম্পর্ক স্থাপন করেন, ওনার নাম হলো রেনে দেকার্তেস। নাম হলো রেনে দেকার্তেস। এটা 1500 শতকের শেষ থেকে 1600 শতকের মাঝামাঝি সময়ে ওনার অবদান। ওনার সাথে আরেকজন ছিল পিয়েরি দি ফার্মেন্টস। তো উনি প্রথম বীজগণিতের সাথে জ্যামিতির সম্পর্ক স্থাপন করেন। কিভাবে স্থাপন করে? আমরা যখন ধরো 5 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা, দুইটা আলাদা আলাদা সংখ্যা, আমরা এটা বা প্লাস বা মাইনাস আমরা যাই দেন, দুইটা আলাদা সংখ্যা। যখন আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, তো আমরা এটা ওই যে বিভিন্ন সমাধানের ক্ষেত্রে আমরা স্যার এটা কততম অধ্যায় স্যার? সরলরেখা তৃতীয় অধ্যায় আমরা যা শুরু করছি, তোমরা দেখো। তো আমি যেটা বলছিলাম যে বীজগণিতের সাথে জ্যামিতির যিনি প্রথম এটার সাথে সম্পর্ক রিলেশন তৈরি করেন, ওনার নাম হলো রেনে দেকার্তেস। নর্মালি আমরা যখন এটা থাকে, তখন আমরা বীজগণিতে এটা বুঝি যে এখানে একটা সংখ্যা, এখানে আর একটা সংখ্যা, একটা ক্রমজোড়। তোমরা ক্রমজোড় পড়ে আসছো, অর্ডার। এটা একটা ক্রমজোড়। এই ক্রমজোড়টাকে যখন আমরা রেনে দেকার্তেস যেটা করলো, একটা সমতল নিল, সমতলে দুইটা লম্বলম্বী দুইটা রেখা টানা হলো। ধরো একটা সমতলে আমরা পরস্পর লম্ব দুইটা সরলরেখা টানার পরে যে চারটা ভাগে বিভক্ত হলো, এক একটা ভাগের নাম দেওয়া হলো। এটাকে বলি আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এটা যখন আমরা এখানে সমতলে নিয়ে আসি, তখন এটা দ্বারা বোঝায় এটা তার একটা নির্দিষ্ট অবস্থান আছে। তার অবস্থানটা কোথায়? এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, তোমরা এটা পড়ে আসছো, ওয়াই অক্ষ ধরি, তাহলে এই মাইনাস থাকলে কি এক্স, এটা হলো প্রথমটা বলি আমরা এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। মাইনাস থাকলে কি এক্স, এই যে এটাকে মূল বিন্দু বলি, এটাকে বাম পাশে 5 একক আসবে, আর ওয়াই এর মান প্লাস, মানে উপরের দিকে যাবে। তার মানে এটা একটা বিন্দু বোঝাচ্ছে, অর্থাৎ কোনো এই জায়গায় একটা বিন্দু বোঝাচ্ছে। তো এটা যখন আমরা এই যে বীজগণিতের সাথে আমরা জ্যামিতির, এটা নরমালি বোঝায়, বীজগণিতে বোঝায় এটা একটা ক্রমজোড়, কিন্তু যখন জ্যামিতিতে যাবে এটা বোঝাবে একটা বিন্দু। এই যে -5 6, অথবা ধরো মনে করো 1 2, ধরো একটা বিন্দু আছে 1 2, তাহলে এটা জ্যামিতিতে এটা বোঝায় যে বিন্দু, আর বীজগণিতে এটা মিন করে কি? এটা মিন করে একটা ক্রমজোড়। ঠিক আছে? তো আমরা এই যে অবস্থান নির্ণয় করা, এই অবস্থানটা আমরা দুইভাবে নির্ণয় করতে। তোমাদের পাঠ্যপুস্তকে দুইটা যেটা দেওয়া আছে, একটাকে বলা হয় রেনে দেকার্তেস যে স্থানাঙ্ক পদ্ধতিটা তৈরি করেছেন, যেটা আবিষ্কার করেছেন, এটাকে বলা হয় কার্টেসিয়ান স্থানাঙ্ক, যেটার সাথে আমরা আগে পড়ে আসছি। কার্টেসিয়ান, ওই যে রেনে দেকার্তেস থেকে হলো কার্টেসিয়ান, কার্তেস থেকে কার্টেসিয়ান। ঠিক আছে? তো উনি যেটা করছে, ওইটার সিস্টেমটা হলো এটা, কোন একটা সমতলকে দুইটা পরস্পর সিধে লম্ব রেখা দিয়ে ছেদ করাইছে, ছেদ করে চারটা কোয়াড্রেন্ট পাইছে, প্রত্যেকটা কোয়াড্রেন্টের অবস্থান আমরা বের করতে পারি। দেখো, এটা না ছাড়া যদি আমাদের অবস্থান আমরা এই কার্টেসিয়ানের সাথে তো আমরা আগে পরিচিত হয়ে আসছি। কার্টেসিয়ানে কি করা হয়? কার্টেসিয়ানে কি বলা আছে যে এটাকে বলে আমরা ওয়াই অক্ষ, এটাকে বলি ওয়াই এক্স অক্ষ। তো এটাকে ওই যে আনুভূমিক যে রেখাটা, সেটাকে বলি আমরা এক্স অক্ষ, আর ঠিক উলম্ব খাড়া যেটা, সেটাকে বলি আমরা ওয়াই অক্ষ। আর এখানে ধরো
আমরা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম ধরো পি, এটা স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে আমরা জানি এখান থেকে যদি আমরা একটা এক্স অক্ষের উপর লম্ব টানি এটা হলো পিএন, আর এটা কেন ওয়াই অক্ষের উপর লম্ব টানি যে পিএম, এটার মান হলো এটা যদি মূল বিন্দু হয় এটাকে মূল বিন্দু দিয়ে এখান থেকে এতটুকু যে দূরত্ব সেটা হলো এক্স এর মান, আর এখান থেকে এতটুকু যে ওয়াই এটা হলো ওয়াই এর মান। কিভাবে আমরা স্থানাঙ্কটা আইডেন্টিফাই করি? তো এই জিনিসগুলো তোমরা পড়ে আসো। কোয়াড্রেন্টের লোকা তোমার দুইটাই পজিটিভ, এটা হলো এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, এটাতে এক্সও নেগেটিভ কারণ এক্সটা বাম পাশে আসবে ওয়াইটা নিচে আসবে, ওয়াই এক্স এর ডানে হলো পজিটিভ, সরি এক্স অক্ষের উপরে হলো এটাতে এক্স অক্ষের উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ওয়াই অক্ষের ডানে পজিটিভ ওয়াই অক্ষের বামে নেগেটিভ। আমরা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারি না? আমরা যে কোনো বিন্দুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি না, কোনটা কোন কোয়াড্রেন্টে হবে। এই কার্টেসিয়ান এগুলো তো আমরা পড়ে আসছি নাকি, না পড়ো নাই? জি স্যার। আচ্ছা আমাকে তাহলে বলো যে -3 2 এটা কোন চতুর্ভাগে পড়ছে? এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? দ্বিতীয়। বলো। দ্বিতীয়। সেকেন্ড স্যার। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে। यस স্যার। এই যে প্রথম চতুর্ভাগে হলো x পজিটিভ y পজিটিভ, কারণ দুইটাই পজিটিভ, আর এখানে লিখে x টা নেগেটিভ, এখানে হলো প্লাস প্লাস, এটা হলো x টা নেগেটিভ y টা পজিটিভ, আর এখানে কি হবে দুইটাই মাইনাস, আর এখানে কি হবে x টা পজিটিভ এটা প্লাস y টা মাইনাস। এই চিহ্নটা দেখে আমরা বলতে পারবো যে কোনটা কোন চতুর্ভাগে। যদি দুইটাই পজিটিভ হয় তাহলে এটা প্রথম চতুর্ভাগে, x এর মান নেগেটিভ y পজিটিভ যেমন এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে, দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ। ঠিক আছে, এখানে x এর ডান দিকে যাচ্ছে পজিটিভ পরেরটা নেগেটিভ, এটা হলো চতুর্থ চতুর্ভাগে বা ফোর্থ কোয়াড্রেন্ট আমরা বলি যেটা। তো এই যে সিস্টেমটা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে আমরা এইভাবে দুইটা পরস্পর লম্ব রেখা আঁকে যে আমরা এটা অবস্থানটা বের করি, এই পদ্ধতিটা যিনি প্রথম দিয়েছেন এটা ওনার নাম হলো রেনে ডেকার্টেস, এবং ওনার নাম অনুসারে এটাকে বলা হয় কার্টেসিয়ান স্থানাঙ্ক পদ্ধতি। কার্টেসিয়ান স্থানাঙ্ক পদ্ধতি। এছাড়াও আমরা আরেকটা স্থানাঙ্ক পদ্ধতি আছে, সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক পদ্ধতি। তো পোলারটা কি? পোলারটা বলা আছে দেখো, পোলারটা যে কোনো একটা বিন্দুকে এই বিন্দু ধরা হয় এবং একটা অক্ষরেখা ধরা হয়, এটা হলো একটা অক্ষ আর ওই হলো যে কোনো বিন্দু, ওটা একটা বিন্দু আর এটা হলো একটা ইনিশিয়াল লাইন বলা হয় এটা। তো পোলার স্থানাঙ্কে কি হয়, মনে করো এখানে একটা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করো, তো পোলার স্থানাঙ্ক হলো এই রেখাটাকে গুণন করা হয়। গুণন কি? গুণনটা ধরো এদিকে যদি আমরা করি, এটাকে ঘুরাইয়া আমরা এই বরাবর নিয়ে আসলাম, এই রেখাটাকে এই বরাবর নিয়ে আসলাম, ধরো এই বরাবর নিয়ে আসলাম, ধরো এটা এখানে আসার পর এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা কোণটার নাম দিলাম আমরা থিটা। খেয়াল করো, এটা গুণন করে এখানে আসলো, ও এক্সটা এখানে অবস্থান হলো। এখন আমরা এই বিন্দুটা যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে এতটুকু যে দূরত্ব এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে, আর এখানে যে কোণটা তৈরি করছে এটাকে যদি আমরা থিটা দিয়ে তৈরি করি, থিটা দিয়ে প্রকাশ করি, তাহলে এই বিন্দুটা যদি এটা এ হয় তাহলে এটার স্থানাঙ্ক হলো আর থিটা। আরটা কি? আরটা হলো মূল বিন্দু থেকে এর দূরত্ব, এই যে এই অংশটা হলো আর এটা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ বা ইনিশিয়াল বলি আমরা, ইনিশিয়াল লাইনের সাথে যে কোণটা তৈরি করছে এটা হলো থিটা। মনে করো হলো 345, তাহলে এটা একটা পোলার স্থানাঙ্ক। কিভাবে বললো? এটা হলো আর এর মান আর এটা হলো থিটার মান। তাহলে এটা যদি বের করবো ধরো, তাহলে এটার অবস্থানটা প্রথম হবে, এটার অবস্থানটা যদি আমার এই কোণটা যদি 45 হয় আর এটা যদি 3 একক হয় তাহলে এটা হবে আর 45। আমরা যদি এটাকে 45 অথবা ধরো 45 না, আমি ধরলাম হলো মনে করো 230 ডিগ্রি, তাহলে এটার অবস্থান কি হবে? প্রথমে হলো আমি 30 ডিগ্রি কোণ নিয়ে আসবো, ধরো এটা হলো 30 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, আর এখানে যদি 2 একক হয়, ধরো এতে একক হয়ে গেল 2 একক, আমি এতটুকু করলাম, তাহলে এই বিন্দুটা যে বিন্দুটা আমরা দেখতে যাচ্ছি এটা হলো 230 ডিগ্রি। ঠিক আছে, তার মানে ওই যে আর এবং থিটা এই দুইটার একটা কোণ আর একটা দূরত্ব, এই দুইটার সমন্বয় করে যে স্থানাঙ্ক পদ্ধতিটা সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক পদ্ধতি। তার মানে পোলারে এখানে থাকবে একটা মান থাকবে, আর এর মান থাকবে আরেকটা। তার মানে
আমরা কোনো বিন্দুর অবস্থান দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হলো কার্টেসিয়ান স্থানাঙ্ক দিয়ে এবং একটা হলো পোলার স্থানাঙ্ক দিয়ে। দুইটার দিয়া সুনির্দিষ্টভাবে স্থানাঙ্ক দিয়ে কি করি আমরা, সুনির্দিষ্টভাবে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করে থাকি সুনির্দিষ্টভাবে। একটা হইতে পারে পোলার স্থানাঙ্ক দিয়ে, আর একটা হতে পারে আমরা একটু আগে যেটা দেখলাম, যেটার সাথে আমরা অলরেডি পরিচিত, সেটা হলো কার্টেসিয়ান স্থানাঙ্ক। এই দুইটা বিষয়কে আমরা বুঝতে পারছি কিনা। আমরা এখন যাব পোলার এবং কার্টেসিয়ানের মাঝে সম্পর্ক। কার্টেসিয়ান স্থানাঙ্ক হলো দুইটা অক্ষ আমরা বিবেচনা করি, এই দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলি আমরা মূল বিন্দু। এক্স অক্ষের ডানে, এক্স অক্ষের উপরে হলো পজিটিভ, এক্স অক্ষের নিচে নেগেটিভ, ওয়াই অক্ষের ডানে পজিটিভ, ওয়াই অক্ষের বামে নেগেটিভ, এইভাবে ধরে আমরা কোনো একটা বিন্দুর অবস্থানটা বের করতে পারি। এটা হলো একটা পদ্ধতি যেটা কার্টেসিয়ান স্থানাঙ্ক বলি। আর এই পোলার স্থানাঙ্কতে আমরা কি করি, একটা অক্ষ অথবা ইনিশিয়াল লাইন আর একটা বিন্দুকে চিন্তা করি। ও আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমরা যে এটা ঘোরাবো ঘূর্ণনের উপরে এই কোণের পরিমাণটা প্লাস না মাইনাস হবে সেটা ডিপেন্ড করে। এই ঘূর্ণনটা যদি অ্যান্টি ক্লক হয়, অর্থাৎ এইদিকে হয়, মানে ক্লকের বিপরীত দিকে, ধরো এদিকে হলো মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার বিপরীত দিকে যদি হয় তাহলে এটাকে ধরা হয় পজিটিভ কোণ, আর যদি ক্লক ওয়াইজ হয় তখন এটাকে ধরা হয় নেগেটিভ কোণ। ঠিক আছে, এগুলো হলো প্রচলিত রীতি, এটা তুমি আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। এটা ওই যে যারা তৈরি করছে ওই যে ঠিক করে দিচ্ছেন যে এটাকে আমরা অ্যান্টি ক্লক হলে পজিটিভ ধরবো, আর ক্লক ওয়াইজ হলে এটাকে ধরবো নেগেটিভ। ধরো 30, এখন যদি এটা হয়তো -30, তাহলে এটা কোনটা তৈরি হতো এদিকে, ধরো এদিকে 30 ডিগ্রি কোণ হইতো, 30 ডিগ্রি কোণ, এটা যদি এটা হলো -30 ডিগ্রি কোণ। তারপরে এখানে যদি 2 একক 3 একক 3 একক তখন বিন্দুটার অবস্থান হইতো এটা, যদি 2 -30 হইতো। তো পোলার এবং কার্টেসিয়ান বিষয়টা কি আমাদের কাছে ক্লিয়ার কিনা? দুইটা যে কোনো একটা বিন্দু দেওয়া থাকলে আমরা কি তাকে ঠিক মতো পজিশন দিতে পারবো কিনা, অবস্থানটা দিতে পারবো কিনা, বলো তো কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আর একটু বুঝাই দেন। পোলারে কি করি আমরা, দুইটা জিনিস বিবেচনা করি। আরেকটা জিনিস দেখো, পোলারে যে বিন্দুটা আমরা চিন্তা করি এই বিন্দুটাকে বলে পোল, বলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পোলারে যে মূল বিন্দুটা আমরা চিন্তা করি, ওই যে আদি রেখাটা যেখান থেকে স্টার্ট হয় সেই স্টার্টিং বিন্দুটাকে বলা হয় পোল। কি বলা হয়? পোল। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এই রেখাটাকে বলা হয় ইনিশিয়াল লাইন বা আদি রেখা। এটা ঘূর্ণনের ফলে কোণ তৈরি হয়। এটা যদি অ্যান্টি ক্লক হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, ঘড়ির কাঁটা তো ঘুরে আমার এই দিকে, ঘড়ির কাঁটা উল্টা দিকে যদি ঘুরে তখন এটাকে বলা হয় পজিটিভ কোণ, আর যদি নিচের দিকে ঘুরে তখন বলা হয় নেগেটিভ কোণ। যেটা বললাম আমরা, মনে করো এটা ঘুরে এই ওএক্স রেখাটা এখানে না, আমি ধরলাম ওএক্স রেখাটা ঘুরে এখানে আসছে, এখানে এসে এখানে এই কোণটা তৈরি করছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা পজিটিভ না নেগেটিভ? এই কোণটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, স্যার পজিটিভ। যেহেতু অ্যান্টি ক্লকে ঘুরছে। এবং এখান থেকে যদি আমি মনে করো 5 একক নিব, তাহলে মনে করো এটা 1 একক, এটা 2 একক, এটা 3 একক, এটা 4 একক, 5 একক, তারপরে 5 একক যদি এটা হয় তাহলে এটার স্থানাঙ্ক হবে 530, এটা হবে 530। এককটা তোমার উপরে ডিপেন্ড করবে, তার মানে কতটুকু দূরত্বকে একক আমরা ধরবো সেটা করতে পারবো। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 530। যদি 430 হয় তাহলে এই বিন্দুটা 430, এটা 330, 330, অথবা 45 ডিগ্রি হয় যদি এই কোণটা এখানে আসে, ধরো এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এখান থেকে আমি 345 ডিগ্রি আসছি, তাহলে ধরো 1 এটা 2 এটা 3 এটা, তাহলে এই বিন্দুটা হলো 345 ডিগ্রি। যদি আমার নেগেটিভ আসতো, এদিকে আসতো, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আসতো, তাহলে এই কোণটাকে ধরা হয় নেগেটিভ। তাহলে এভাবে একটা কোণ এবং একটা দূরত্ব, এই দুইটাকে সমন্বয় করে যেই তোমার অবস্থান নির্ণয়ের যে প্রক্রিয়াটা, সেটাকে বলে আমরা পোলার স্থানাঙ্ক। স্থানাঙ্ক দিয়ে কি করি? স্থানাঙ্ক লোকে কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করার জন্য, কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্ট করার জন্য যে পদ্ধতি, সেটা হলো স্থানাঙ্ক পদ্ধতি। তাহলে এটাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটাকে বলা হয় কার্টেসিয়ান আর একটা বলা হয় পোলার। উপরের ইয়াতে উঠে তোমরা এটার আরো অন্যান্য ইয়ে আছে স্থানাঙ্ক, সেটা আমরা পরবর্তীতে জানবো যদি পড়ি। অর্থাৎ কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্ট করার জন্য যে পদ্ধতি, সেইগুলোকে বলা হয় স্থানাঙ্ক পদ্ধতি। কোন একটা বিন্দুকে আমরা ঠিকঠাক, নর্মালি তোমার ধরো আমি এগুলো কিছু নাই, কেন স্থানাঙ্ক দরকার দেখো, এগুলো কিছু নাই, আমি ধরো এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুটা এখন এটা কোথায় আছে একটা দেখা যাচ্ছে না, হয়তো ধরো এখানে একটা বিন্দু আমি দিলাম, এখন আমি মুছে দিলাম, এখন বললাম তো কোথায় ছিল বিন্দুটা, তুমি আইডেন্টিফাই করতে পারবা?
খুব কঠিন হবে এটা, তোমার চোখের আন্দাজে যদি করতে চাও ঠিকভাবে করো। ধরো এখানে একটা বিন্দু ছিল, আমি বুঝে দিলাম যে এই বিন্দুটাকে আবার তুমি ঠিক জায়গায় দাও। তো এটাকে আমরা পয়েন্ট আউট করা খুব কঠিন হবে স্বাভাবিকভাবে যদি আমরা যোগ দিয়ে করতে চাই। কিন্তু এটা যদি আমি এভাবে না বলে আমি যদি বলি এটা একটা ফ্রেম, একটা কাঠামো, এক অক্ষ, এখানে এক অক্ষ থেকে আছে 3 একক দূরে, আর এখান থেকে আছে 2 একক, অর্থাৎ 2, 3 যে অবস্থানে আছে সেই বিন্দুটা তুমি বের করো। তাহলে তুমি এটা মুছে দিলেও তুমি যে কেউ ওই বিন্দুটার অবস্থানটা বের করতে পারবে। তার মানে এইদিকে 2 একক যাবে, এখান থেকে 2 একক যাবে, এখান থেকে 3 একক যাবে, 1 একক, 2 একক, 3 একক। ধরো এই বিন্দুটা হলো 2, 3। তাহলে এটাকে আমরা যে কেউ এটাকে পয়েন্ট আউট করতে পারবো, সুনির্দিষ্টভাবে আমরা নির্দিষ্ট করতে পারবো। তো এই জন্য স্থানাঙ্ক পদ্ধতি। স্থানাঙ্ক দিয়ে আমরা কি করি, কোন একটা পয়েন্টকে সুনির্দিষ্ট করতে পারি আমরা। বুঝা গেছে এটা? তো এটা হলো একটা পদ্ধতি যেটা বললাম আমরা কার্টেসিয়ান, আর একটা পদ্ধতি হলো পোলার পদ্ধতি। পোলার দিয়ে কি করি, এখানে যদি পোলার হতো তাহলে এটাকে আমরা, এটা তো মূল বিন্দু, পোলারের ক্ষেত্রে এই মূল বিন্দুটাকে বলা হয় পোল। তখন ধরো এখানে আসলো, এই যে এইভাবে এখানে একটা কোণ তৈরি করো, মনে করো 50 ডিগ্রি কোণ তৈরি করো, আর এখানে একক হলো মনে করো 3 একক, তাহলে এটার স্থানাঙ্ক হবে 350। ঠিক আছে? তাহলে একই বিন্দুকে আমরা ধরো এভাবে একই বিন্দুকে আমরা দুইভাবে উপস্থাপন করতে পারবো, একটা পোলার দিয়ে, একটা লোকে কার্টেসিয়ান দিয়ে। ঠিক আছে? এখন আমরা দেখবো এদের মাঝে রিলেশনটা কি, মানে একটা স্থানাঙ্ক, এখান থেকে পরীক্ষায় কোয়েশন থাকে। আমরা দুইটা পদ্ধতির যে ডিফারেন্ট, যেটা বুঝতে পারছি কিনা, দুইটা দিয়ে আমরা পয়েন্ট থাকলে এটাকে মানে উপস্থাপন করতে পারবো কিনা। মনে করো আমি যদি বলি যে 5:30, এটাকে আমরা ঠিকভাবে কোথায় অবস্থান করি সেটা আমরা পয়েন্ট আউট করতে পারবো না, এটা কোন জায়গাতে আছে। প্রথমে আমরা ইনিশিয়াল লাইনটাকে 30 ডিগ্রি কোণ নেব, তারপরে 5 একক নেব বরাবর, তাহলে 5:30। ঠিক আছে? আমার কথা কি পরিষ্কার, বোঝা গেছে? জি স্যার, জি স্যার। তার মানে আমরা পোলার স্থানাঙ্ক দিয়ে কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্ট করতে পারবো, অথবা কার্টেসিয়ান দিয়ে আমরা সুনির্দিষ্ট করতে পারবো। দুইটা স্থানাঙ্ক পদ্ধতি আলাদা। কার্টেসিয়ানে আমরা একভাবে হিসাব করি, পোলারে আরেকভাবে হিসাব করি। পোলারের যে মূল বিন্দুটা, যেটা থেকে ওই আদি অক্ষটা স্টার্ট হয়, এটাকে বলা হয় পোল। আর কার্টেসিয়ান স্থানাঙ্ক, দুইটা অক্ষ যেখানে ছেদ করে, সেটাকে বলা হয় মূল বিন্দু। আনুভূমিক যে রেখাটা, সেটাকে বলা হয় এক্স অক্ষ রেখা, অথবা এটাকে কি বলি আমরা, আনুভূমিক যে রেখাটা সেটাকে বলে এক্স অক্ষ রেখা, আর উলম্ব যে রেখাটা সেটাকে বলে ওয়াই অক্ষ রেখা। ঠিক আছে? আর আমরা দুইটা বিন্দু যে বলা হয়, ধরো এটা 2, 3, এটাকে বলি আমরা ভুজ, আর এটাকে বলি খুঁটি। এটা তো আমরা জানি, আমরা অ্যাবসিসা আর অর্ডিনেট, এটা বলা হয় অ্যাবসিসা, এটাকে বলা হয় অর্ডিনেট। এক্স এর যে মানটা সেটাকে বলা হয় ভুজ, ওয়াই এর যে মানটা সেটাকে বলা হয় খুঁটি। ঠিক আছে? তো এবার আমরা দেখবো যে পোলার এবং কার্টেসিয়ানের মাঝে কি সম্পর্কটা, কিভাবে আমরা পোলার এবং কার্টেসিয়ানের মাঝে সম্পর্কটা তৈরি করব। আমরা পোলার এবং কার্টেসিয়ানের সম্পর্ক তৈরি করার জন্য একটা ফ্রেমেই আমরা দুইটা স্থানাঙ্ক নিয়ে আসবো। এখানে একটু খেয়াল করো, ধরো এটা আমরা একটা এক্স অক্ষ টানলাম, এটা একটা ওয়াই অক্ষ টানলাম, আমরা কোনো একটা বিন্দু নিলাম, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এটা দিলাম পি, এটার কার্টেসিয়ান স্থানাঙ্ক দিলাম এক্স ওয়াই, এবং পোলার স্থানাঙ্ক দিলাম আর থিটা। আমি এখানে আর থিটা এখানে লিখলাম। অর্থাৎ এই বিন্দুটার পি, যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, এটার কার্টেসিয়ান স্থানাঙ্ক কি ধরলাম এক্স ওয়াই, এবং পোলার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম আর থিটা। একই বিন্দুর পোলার স্থানাঙ্ক হলো আর থিটা, কার্টেসিয়ান স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। তাহলে কি দাঁড়ালো, আমরা এখান থেকে যদি এখানে একটা লম্ব টানি, আমার যেহেতু দাগটা বাঁকা হয়েছে তোমরা ধরে নিবা, লম্ব টানলাম, ধরো পি এর লম্ব টানলাম, তাহলে আমার যদি এটাকে কার্টেসিয়ান স্থানাঙ্ক ধরি, তাহলে এই দূরত্ব হলো এক্স আর এটা হলো ওয়াই। অর্থাৎ আমি যদি এটাকে পি ধরি, তাহলে পি এন যেটা সেটা হলো ওয়াই, আর ও এন যেটা সেটা হলো এক্স। আচ্ছা, এখন আমাকে বলো তো, তাহলে আর কতটুকু হবে, আর কোনটা, কে বলবো? আর কোনটা হবে, সাদিয়া বলো। আর স্যার অফিসার। আর হলো ওপি। সাদিয়া? জি স্যার। আর কি ওপি? কোণের মান এই যে আর এটা হলো ওপি, আর থিটাটা কি হবে, থিটাটা কোনটা হবে ঋতু? স্যার ওই যে অবিন্দুকে কেন্দ্র করে স্যার, কোনটা স্যার? এই কোনটার নাম কি? পি ও এন। এই কোনটার নাম কি? পিওন স্যার। পি ও এন। তার মানে দেখো, তাহলে একই বিন্দু, এটা হলো পোলার স্থানাঙ্ক, এটা হলো কার্টেসিয়ান স্থানাঙ্ক। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা মানে নির্দিষ্ট করবো কোনটা এক্স কোনটা ওয়াই। এখন আমরা এদের মাঝে সম্পর্ক স্থাপন করবো, এবং সম্পর্ক স্থাপন করতে আমরা ওই যে নিব হলো তোমার
পিথাগোরাস উপপাদ্য আছে এখানে, যেহেতু এটা এটা কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা স্যার? হুম যেটা স্যার এখন দেখাইরা স্যার। এটা হলো পোলার এবং কার্টেসিয়ানের মধ্যে সম্পর্ক। ও আমরা বুঝছি স্যার, বুঝছি। পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, আমরা এদের মাঝে সম্পর্কটা আমাদের এই জন্য দরকার, কারণ কোন একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, অন্য স্থানাঙ্কে আমাদের রূপান্তর করতে বলা হবে, যে কোন একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে কার্টেসিয়ান স্থানাঙ্ক কোনটা, অথবা কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া আছে আমরা পোলার স্থানাঙ্ক এটা কি হবে, এরকম বিভিন্ন কোয়েশন পরীক্ষাতে থাকে, এমসিকিউ থাকে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই চিত্রটা তো বুঝছি যে কোনটা এক্স কোনটা ওয়াই জেড, এটা হবে ওয়াই এন্টার হলো এক্স, এটা ওয়াই। এখন যদি আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব, আমরা ত্রিকোণমিতির আমরা যে বিভিন্ন অনুপাত সাইন কস ট্যান এইগুলো জানি। তো এখন দেখি একটু আমরা পোলার স্থানাঙ্ক দিলাম r থিটা, তাহলে r সমান আমরা সূত্রটা ইউজ করব দ্বিতীয়টা, তাই তো। r ইকুয়াল টু আমরা লিখব রুট ওভার x স্কয়ার, x মানে হলো মাইনাস এটা, আর y এর মান হলো তোমার 1, তারপর এটা তার মানে দাঁড়াচ্ছে হলো 3 প্লাস 1 এর বর্গমূল, তার মানে হলো 4 এর বর্গমূল, আমরা একবারে লিখলাম, তাহলে r এর মান 2, ঠিক আছে। আর এবং থিটার মান কি হবে, আমি থিটার মানটা একজনকে জিজ্ঞাসা করব, দাঁড়াও। এখন বলো তো এটা কোন চতুর্ভাগে হবে, থিটাটা কোন স্যার সেকেন্ড সেকেন্ড স্যার, সেকেন্ড স্যার, পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই x যা করা লাগবে স্যার এটা। আচ্ছা, তাহলে সূত্রটা হবে আমরা পাই মাইনাস tan ইনভার্স, খেয়াল করো tan ইনভার্স y বাই x, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে প্রথমটা নেগেটিভ, তুমি মানে আমরা প্লট করে নিবে যে ফার্স্টটা x এর মান নেগেটিভ, তার মানে এইদিকে y টা পজিটিভ, তার মানে এই চতুর্ভাগে পড়ছে, ঠিক আছে। x টা নেগেটিভ y টা পজিটিভ মানে উপরে, তার মানে এই চতুর্ভাগে পড়ছে। যদি একটু কনফিউশন হয় তাহলে ছোট করে প্লট করে নেবা, তাহলে আমাদের সূত্রটা পড়বে এটা। এখানে যদি বসে আমরা পাই মাইনাস tan ইনভার্স y এর মান হলো তোমার হলো এটা বাই হলো 1, এটা যেহেতু মডুলাস দেওয়া আছে তার মানে এটার মানে কি হবে, নেগেটিভটা কি হবে, আমরা এটাকে লিখব tan ইনভার্স রুট ওভার 3, 1 দিয়ে ভাগ করলে তো এটাই, এটা এই মাইনাসটা যে মডেলের কারণে, মডুলাসের কারণে এটা, তো tan ইনভার্স 10 কত ডিগ্রির মান, 10 স্যার স্যার ভুল আছে স্যার, এখানে 1/√3 হবে স্যার, হ্যাঁ 1 বাই 1/√3 হবে স্যার, 1 বাই 1/√3 হবে স্যার। ও y বাই x, সরি আমি লিখতে ভুল লিখছি এখানে, হ্যাঁ আমি x টা আগে লিখে দিয়েছি, এটা তো y এর মান হলো 1, ঠিক আছে, আর y এর মান হলো -√3, হ্যাঁ আমি লিখতে ভুল করছি, ঠিক আছে, এটা হলো এটা। এখন এটা মানে হলো আমরা জাস্ট √3 দিলাম, তো এটা সমান tan কত ডিগ্রির মান, tan হলো tan কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, তাহলে আমরা লিখবো, দেখো এখানে tan ইনভার্স এটা রাখলাম, আর এটা হলো tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা যদি পাই দিয়ে লিখি, পাই বাই 6 লিখবো, দেখো পাই মানে কিন্তু 180 কে আমরা ইয়া করলাম, তার মানে এটা দাঁড়ালো কি, আমি একটু ডান পাশে লিখি, এই পাশে, তাহলে tan আর tan ইনভার্স ক্যান্সেল, এখানে হলো পাই মাইনাস হলো পাই বাই 6, ঠিক আছে। এটা বুঝি তো, 30 ডিগ্রিকে আমরা পাই বাই 6 আকারে লিখতে পারি, যেহেতু এটা 6 পাই বাই 6, ঠিক আছে। তাহলে tan ইনভার্স ক্যান্সেল, তার মানে পাই বাই 6, তার মানে এখানে 6 পাই মাইনাস পাই বাই লসাগু টানলাম, তার মানে এটা দাঁড়াচ্ছে কি 5 পাই বাই 6, 5 পাই বাই 6, তার মানে থিটার মান দাঁড়াচ্ছে 5 পাই বাই 6, আর r এর মান হলো 2, তার মানে আমার এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কি দাঁড়ালো, আমরা যে বিন্দুটা নিছিলাম সেটার পোলার স্থানাঙ্ক কি দাঁড়ালো, 2 5 পাই বাই 6, 2 আর হলো 5 পাই বাই 6, এটা হলো তার পোলার স্থানাঙ্ক। আমরা কি বুঝতে পারছি এটা, কোন একটা বিন্দুর যদি পত্র হয়, বলো। জি স্যার বুঝতে পারছি। বুঝতে যদি পারি তাহলে আমি একটা দেই, তোমাদের প্রবলেম দেই। আমার স্যার ওই কেন মাঝে প্রবলেম হইছে স্যার, মানে ওই 5 পাই বাই 6 যে হইছে না নি স্যার, এটার মাঝে প্রবলেম একটু স্যার। আচ্ছা ওইটা ওই যে বলবো এইভাবে করব আমরা, এই মানগুলো তো আমরা বের করতে পারি, ওই যে কত 1/√3 সমান কত, √3 সমান কত, এই মানগুলো আমরা একটা চার্ট পড়ে আসছি না আমরা, এবং চার্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা দেখছি না।
আচ্ছা তোমরা এখন বের করো তো এই বিন্দুটা √3 এটা একটু বের করো তো দেখি আমরা তোমরা সবাই একটু ট্রাই করো তাহলে কনফিউশন দূর হয়ে যাবে -√3 -√3 এর পোলার স্থানাঙ্ক কত এটা বের করো ঠিক আছে এটা আমি মুছে ফেললাম এর পোলার স্থানাঙ্ক কত বের করো ঠিক আছে এর পোলার স্থানাঙ্ক কত এটা তোমরা √6 স্যার কারো সমস্যা আছে এটা করতে কারো সমস্যা আছে কিনা তোমার থিটার মান হবে কি হবে পাই প্লাস tan ইনভার্স y/x ঠিক আছে এটাও √2 আর এটাও -√3 এটা দুটোই সেম তার মানে এখানে দাঁড়াচ্ছে পাই প্লাস tan ইনভার্স 1 খেয়াল করো tan ইনভার্স 1 তাহলে পাই প্লাস এটা হলো tan ইনভার্স আর এটা হলো tan কত ডিগ্রি 45 ডিগ্রি 45 এর লিখে আমরা পাই বাই 4 45 তাহলে এখানে দাঁড়াচ্ছে পাই প্লাস হলো পাই বাই 4 তাহলে এটা যোগ করলে আমরা 5 পাই বাই 4 দুটো যদি আমরা যোগ করি 4 বাই প্লাস 5 তার মানে আর এর মান তো তোমার চলে আসছে এখানে এটা স্কয়ার যোগ এটা স্কয়ার √ওভার তার মানে আর এর মান কত আসছে আর এর মান হলো 6 আর তোমার থিটার মান হলো 5 পাই বাই আর মান √6 সরি আবার √6 তার মানে পোলার স্থানাঙ্ক হলো এটা তাহলে কোন একটা যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকে পোলার বের করতে পারবো আমরা জি স্যার কারো সমস্যা হবে কিনা আমাকে একটু বলো তো কারো কি সমস্যা আছে মাহিন পারবো না ইনশাআল্লাহ প্রমি আতিয়া সঞ্জিদা প্রমি রেডি বার দেন না নানি স্যার মানে ধরুন পোলার থেকে কার্টেসিয়ান দিত না দিব আমি সেটাও দেখতেছি আমরা তো দেখলাম কার্টেসিয়ান থেকে পোলার এখন পোলার থেকে কার্টেসিয়ান যদি দেয় তাহলে আমরা কি করব ওই পদ্ধতি ওইটা আমরা তো দুইটাই অস্ত্র জানি দুইটা সূত্র জানি না তাহলে আমরা যদি পোলারে দেওয়া থাকে মনে করে একটা স্থানাঙ্ক দেওয়া পোলার দেওয়া আছে আমি উল্টাটা নিলাম পোলার স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো 2 পাই বাই 4 বলা আছে এতকে কার্টেসিয়ানে রূপান্তর করো এটার কার্টেসিয়ান স্থানাঙ্ক কোনটা কার্টেসিয়ান স্থানাঙ্ক নিচের কোনটি ঠিক আছে তো এটা যদি বের করতে চাই স্বাভাবিকভাবে এটা কি কোনটা করব প্রথম সূত্রটা কি আমরা তাহলে x সমান r cos θ আর x equal to r cos θ cos জি স্যার pi by 4 তাহলে cos pi by 4 মানে কত cos pi by pi কে 4 ভাগ করো pi মানে 180 এটাকে 4 ভাগ করলে 45 ডিগ্রি মান কত cos 45 ডিগ্রি মান হলো 1/√2 স্যার 1/√2 স্যার 1/√2 তাহলে আলটিমেটলি এখানে আসছে √2 2 কে আমরা √2 লিখতে পারি এটা ক্যান্সেল হয়ে যাবে আর y সমান কি হবে 2 sin pi by 4 তাহলে sin pi by 4 এর মান কত sin pi by 4 এর মান কত স্যার 1/√2 তার মানে এটার মান হলো √2 তার মানে এটাকে যদি আমরা কার্টেসিয়ানে নেই তাহলে আমরা এই স্থানাঙ্কটা আছে √2 খেয়াল করো তাহলে এটা ছিল হলো পোলার এটা নিলাম কার্টেসিয়ান আমি একটা প্রবলেম দিই তোমাদের আমরা একটা পোলার স্থানাঙ্ককে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক নেব ঠিক আছে 390 তোমার এই প্রশ্ন দেওয়া আছে এখানে দেওয়া আছে হলো 390 ডিগ্রি এটা পাইও দিতে পারে এতকে কার্টেসিয়ান স্থানাঙ্কে রূপান্তর করো দেখি 390 কে কার্টেসিয়ান স্থানাঙ্কে রূপান্তর করো ঠিক আছে এটা আমি মুছে ফেলি এটা করো তো দেখি স্যার 3 আর 0 বাইছে x এর মান কত 3 0 স্যার x এর মান 0 স্যার আর y এর মান 3 স্যার স্যার x এর মান 3 স্যার ও না স্যার না স্যার x এর মান 0 আর y এর মান 3 স্যার x এর মান 0 আর y এর জি মান স্যার x 0/3 স্যার cos 90 এর মান কত 0 ডিগ্রি 0 স্যার 0 স্যার আর sin 90 এর মান 1 স্যার 1 তার মানে এটার এর স্থানাঙ্ক হবে 0 3 এটা একটু খেয়াল করো তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো
জি স্যার পারবো না একটা স্থানাঙ্ক থেকে অন্য একটা স্থানাঙ্ক রূপান্তর? কারো তো প্রবলেম থাকার কথা না প্রত্যয়। না স্যার জি স্যার পারবো পারবো তার মানে এটার জন্য তোমার যেটা লাগবে সেটা হলো ওই যে মান নির্ণয়ের যে চকটা তো আমরা কিভাবে নির্ণয় করতে জানি, 30, 40, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, চকটা জানি না সবাই? জি স্যার জি স্যার অথবা কেউ যদি ভুলে যায় এটা একটু চর্চা করবো কিভাবে বের করবো আমরা, যে ওই যে আমরা একটা শর্ট টেকনিকে আমরা বের করি না, মনে আছে এটা তোমরা পড়ছো না? ধরো সাইনের মান বের করবো, তাহলে প্রথম হলো 30 ডিগ্রি, তারপরে হলো 60 ডিগ্রি, তারপর সরি 30 পরে 45 ডিগ্রি, তারপরে হলো 60 ডিগ্রি। যদি মনে না থাকে 60 পরে কত? 90 ডিগ্রি 90 ডিগ্রি, চারটাই 30, 45, 0 60, ডিগ্রি আছে স্যার হ্যাঁ 0 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে প্রথমে সাইনের যখন বের করবো আমরা কি করবো, ওই যে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 লিখবো, তারপরে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করবো। এই টেকনিকটা পড়ছোনি তোমরা? এরপরে প্রত্যেকটা বর্গমূল করবো। যদি ভুলে যাই, কারো যদি মনে না থাকে চকটা, এটা হলো সাইনের মান। এখন যেটা পাবো, ধরো 0 কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা মান হলো 0, এটা হলো কত 1/2, এটা হলো আগে এটা ক্যান্সেল করলে এখানে 2, তার মানে এখানে আসছে 1/√, এখানে আসছে 1/√3/2, সরি √3/2, আর এটা আসছে 1। এটা হলো সাইনের মান, খেয়াল করো, এটা হলো সাইনের মান। কসের মান কি হবে তার উল্টাটা, কসের মান ঠিক এখান থেকে আবার সাজিয়ে লিখবো 1√3/2, 1/√2, তারপরে হাফ আর 0। এটা হলো কসের মান। তাহলে সাইন যদি পাই আমি কস পাবো, আর সাইন এবং কস করলে tan পাবো। খেয়াল করছো? কারো যদি কোনো কনফিউশন হয় তাহলে এই টেকনিকটা ইউজ করে আমরা ওই চকটাই গঠন করতে পারি, মূল চকটাই তৈরি করতে পারি। ঠিক আছে? অথবা পরীক্ষা খাতায় যখন এই ধরনের প্রবলেম টুকটাক থাকতে পারে, যদি পরীক্ষা খাতা রাফে তুমি এই চকটা রেডি করে রেখে দিতে পারো সবকটা মান, তাহলে তোমার যদি মাথায় কোনো রকম ইয়াও করে তুমি চকটা চট করে দেখে মানটা বের করতে পারো। তাহলে এটা আমরা যারা এটা আমাদের ইয়াতে নাই, এটা একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমরা দেখলাম হলো স্থানাঙ্কটাকে কিভাবে আমরা ওই একটা স্থানাঙ্ক থেকে পোলার থেকে কার্টেসিয়ান বা কার্টেসিয়ান থেকে পোলারে নেই। আরেকটা জিনিস হলো কোনো একটা সমীকরণ দেওয়া থাকতে পারে। ধরো সমীকরণটা এটা দেওয়া আছে, x² - y² = 2। ধরো এটা একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণটাকে, এটা x এবং y এর মাধ্যমে দেওয়া আছে, এই সমীকরণটাকে তোমার বলা থাকতে পারে যে এই সমীকরণকে, এটা কি সমীকরণ, কার্টেসীয় সমীকরণ না পোলার সমীকরণ? এটা কার্টেসীয় সমীকরণ না পোলার সমীকরণ? স্যার কার্টেসীয় কার্টেসীয় সমীকরণ, যেহেতু x y আছে সুতরাং এটা নিঃসন্দেহে এটা একটা কার্টেসীয় সমীকরণ। তোমার বললো যে এটাকে পোলার সমীকরণে এটাকে পোলার সমীকরণে রূপান্তর করো, অর্থাৎ এটাকে পোলার সমীকরণে নাও, নিলে কি দাঁড়াবে, পোলার সমীকরণে রূপান্তর করো। তো স্বাভাবিকভাবে তাহলে এটাকে নিলে কি করতে হবে আমাদের, x এর পরিবর্তে আমরা r cos θ বসাবো, y এর পরিবর্তে r sin θ বসাবো, অর্থাৎ এটা আছে x এর মাধ্যমে, এটাকে ট্রান্সফার করতে হবে আমাদের r θ এর মাধ্যমে, কার্টেসিয়ান থেকে পোলারে নিতে হবে। ঠিক আছে? তার মানে এখানে কি করব, x এর পরিবর্তে কি বসাবো, r cos θ, y এর পরিবর্তে r sin θ বসায় এটা ক্যালকুলেশন করব, তখন r এবং θ এর একটা যে সম্পর্কটা বের হবে এটা হলো কাঙ্ক্ষিত পোলার সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা নিতে চাই তাহলে এখানে কি বসাবো, r cos θ হোল স্কয়ার মাইনাস r sin θ হোল স্কয়ার ইকুয়াল টু 2। তো এখানে আমরা পাচ্ছি হলো r স্কয়ার cos স্কয়ার θ r স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল টু 2। ঠিক আছে? তো এখানে যেহেতু cos স্কয়ার এবং sin স্কয়ার আছে, আমরা যদি cos স্কয়ার এবং sin স্কয়ারের সম্পর্ক আমরা জানি, এখানে ত্রিকোণমিতিক কিছু ফ্যাক্টর আছে, আমরা এটাকে আরেকটু করতে পারি। আমরা এটা কি করতে পারি, যে r স্কয়ারটা কমন নিতে পারি, আর cos স্কয়ার এবং sin স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে না, sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, তাহলে sin স্কয়ার = 1 - cos স্কয়ার, অথবা cos স্কয়ার = 1 - sin স্কয়ার, এটা লিখতে পারি। তো আমরা এটাকে করার জন্য এখানে হলো r স্কয়ার তো আছে, আমি কমন টানলাম cos স্কয়ার θ আর মাইনাস sin স্কয়ার θ। এখানে হলো ত্রিকোণমিতিক কিছু ফ্যাক্টর, আমরা সব সূত্র তো এখন আমরা পড়ি নাই। এখানে cos স্কয়ার θ আছে, আর এটাকে সমান লিখলাম হলো 1 - sin স্কয়ার সমান লিখলাম 1 - cos স্কয়ার θ। অনেক সময় তো এরকম থাকে, তাহলে r স্কয়ার আর এখান থেকে cos স্কয়ার, এখান থেকে থাকতে ছিল 2 cos স্কয়ার θ মাইনাস 1 ইকুয়াল টু 2। তুমি চাইলে এখানে आंसर দিতে পারো, আর এটা সমান আবার আরেকটা জিনিস লেখা যায়, অথবা সরাসরি যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার
এটা সমান একটা সূত্র আছে, এই সূত্রটার নাম হলো cos 2 থিটা। আমরা এটা যদি লিখলাম অথবা এটা লিখলাম, এটা কি, এটা হলো তোমরা এই সূত্রটা এখনো পাও নাই, cos 2 থিটা সমান হলো cos স্কয়ার থিটা মাইনাস হলো sin স্কয়ার থিটা। ঠিক আছে, আমরা চাইলে এই জায়গাটার পরিবর্তে এইভাবে লিখে করতে পারি, অথবা জাস্ট এটাকে রিপ্লেস করতে পারি cos 2 তে দিয়ে যায়। কি দিয়ে করব, cos 2 থিটা সমান হলো cos স্কয়ার থিটা। ওই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার পরিবর্তে আমরা যদি ছোট করতে চাই তাহলে r স্কয়ার, এখানে লিখব হলো cos 2 থিটা সমান হলো কত, 2। এটা আমাদের এটা, অথবা এখানে আমরা লিখতে পারি cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটার মান হলো cos 2 থিটা। এই সূত্রগুলো আমরা যেহেতু ত্রিকোণমিতি এখনো পড়ি নাই, সূত্রগুলো হয়তো আমাদের সবগুলো আমাদের জানা নেই। ঠিক আছে, আমরা আপাতত আমরা এইভাবে রাখলাম। আচ্ছা, তোমরা তাহলে আরেকটা করো তো, আমাকে একটু দেখাও তো। আমরা একটা পোলার স্থানাঙ্ক দিচ্ছি, r ইকুয়াল টু হলো 2a cos থিটা। তো এটা একটা পোলার স্থানাঙ্ক, এটাকে তুমি কার্টেসিয়ানে নাও, কার্টেসীয় সমীকরণে রূপান্তর করো, এটাকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর করো। এই কাজটা করো তো দেখি, এই কাজটা করো। r ইকুয়াল টু 2a cos থিটা, এটাকে নিবাই কিসে, কার্টেসীয় সমীকরণে। আর এর মান স্যার 4x স্কয়ার বাইরে স্যার। আর এর মান এটাকে নিব আমরা কিসে, x y এ। ঠিক আছে, কিভাবে করতেছো তুমি? ও সরি স্যার, সরি স্যার করছিলাম। স্যার বলো। স্যার এটা স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল √2a cos থিটা বার করছি। ঠিক আছে, এখন এটাকে বর্গ করো, তাহলে চলে আসবে তোমার r ইকুয়াল টু 2a cos থিটা। একটু খেয়াল করো, তাহলে এটাকে যদি আমরা r দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে হবে r স্কয়ার, এখানে হবে 2a r cos থিটা। খেয়াল করো, এটা r দিয়ে কি করলাম, গুণ করে, উভয় পক্ষে আমরা r দিয়ে গুণ করে বললাম, গুণ করলে এটা পাবো। এখন দেখো রিপ্লেস করতে সুবিধা হবে কি, r স্কয়ার মানে কি, r সমান হলো √x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r স্কয়ার সমান কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার। খেয়াল করো, আর এখানে 2a আছে, আর r cos থিটা এটা সমান কি, r cos থিটা এর মানে কত, x। তাহলে আমরা সহজে যদি করতে চাই তাহলে পেয়ে গেলাম, তার মানে এটাই যে সমীকরণটা আমরা পাইলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। ইহাই হলো আমার নির্ণয় সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাইলাম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0, এটা হলো আমার নির্ণয় কার্টেসীয় সমীকরণ। ছিল আমার r থিটার মাধ্যমে, অর্থাৎ পোলারে আমরা নিয়ে নিলাম এটাকে কার্টেসিয়ান। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? স্যার এখানে r দ্বারা উভয় পক্ষে গুণ না দিয়ে r ইকুয়াল সরাসরি √x স্কয়ার প্লাস y স্কয়ার বসানো যায়। এটা করলে তোমার জটিলতা বাড়বে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুমি স্যার এটা স্যার আমি করছিলাম, বললে হবে। ভালো লাগছে এটা হলো আমরা সহজে, দেখো লাইন কম লাগছে এটা করাতে, যেটা হলো আমরা আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো r এবং থিটার পরিবর্তে আমরা x y কে আনা, অর্থাৎ কার্টেসিয়ানে নিয়ে আসা। যেহেতু কার্টেসিয়ান ওই যে r ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে করলে কি লম্ব স্যার বেশি স্যার, মানে বড় হবে দুইটা লাইন বড় হবে, দুইটা লাইন বড় হবে। এটা একটু ঠিক আছে, তুমি এটা তোমার বুদ্ধি দিয়ে টেকনিক্যালি করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বর্গ করতে হবে, বর্গ করে তারপরে করতে হবে। ঠিক আছে, তো এটা যেটা আমরা এইভাবে করতে পারি, এভাবে করলে তুমি দেখেই বুঝতে পারবা, যেহেতু এখানে cos থিটা আছে, সুতরাং এটাকে যদি আমি r দিয়ে গুণ করে দিলে r cos থিটার পরিবর্তে আমি x বসাই দিতে পারবো, আর এখানে r দিয়ে গুণ করলে r স্কয়ার হয়ে যাবে, তাহলে r স্কয়ার কে আমরা রিপ্লেস করতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে শর্ট টেকনিকে আমরা চলে আসবো। ঠিক আছে,
বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো তোমাদের কাজ হলো আজকে, তোমাদের কাজ আমি দিচ্ছি, আমি এখানে আপাতত তাহলে আমরা আজকে যে বিষয়গুলো বললাম আমি একটু সামারাইজ করতেছি। আমরা বললাম কার্টেসিয়ান স্থানাঙ্ক, বললাম পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা পড়লাম, এবং কোনো একটা বিন্দু কার্টেসিয়ান বিন্দু যদি দেওয়া থাকে কার্টেসিয়ান স্থানাঙ্ক, এটাকে আমরা পোলারে নিতে পারবো, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কার্টেসিয়ানে নিতে পারবো। ঠিক আছে, সূত্রটা দেখলাম, এবং কোঅর্ডিনেট অনুসারে সূত্রটা যে পরিবর্তন হয় সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, তারপরে আমরা কার্টেসীয় সমীকরণ দেওয়া থাকলে সেটাকে আমরা পোলার সমীকরণে নিতে পারবো, আর পোলার সমীকরণ দেওয়া থাকলে সেটাকে আমরা কার্টেসীয় সমীকরণে নিতে পারবো। তোমাদের কাজ হলো, বা আমরা যদি ওই বইটা ফলো করি, যে বইটা আমরা ফলো করতেছি এটা হলো এক্সারসাইজ হলো 3.1 এর 3.1 এর 1 থেকে 4 পর্যন্ত এই প্রবলেমগুলো দেওয়া আছে। স্যার হ্যাঁ, হঠাৎ করে স্যার পার্টিসিপেন্ট হতো, তার ভালো লাগবে স্যার। ও আমি বুঝতেছি না। 19 হয়ে গেছে কি স্যার? হ্যাঁ, 20 হয়ে গেছে। মনে হয় ক্লাসে অন্য ক্লাস থেকে আমার এখানে ঢুকে গেছে আর কি। এই তোমরা যারা ঢুকছো পড়ে, তারা কি কি ক্লাসে ঢুকছো? রেবি আক্তার, রেবি, স্যার এখন তো গণিত ক্লাস ছিল, মনে হয় গৌতম স্যারেরটাতে না ঢুকে এটাতে ঢুকছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 9টায়। স্যার আমরা এই স্যার যারা- লিংকটা পরিবর্তন হলে ভালো হয় স্যার, পুরান লিংক স্যার এটা। না, এটা না, আমি কলেজে দিয়ে রাখছি, একই সেম লিংক, যা যা ঝামেলা না হয়। আচ্ছা, আমরা লিংক আমরা চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই, এটা শুনুন। আচ্ছা, ইয়া কি বাকি যারা আসছো, তোমরা যারা পড়ে জয়েন করতেছো, তারা ওই যে গণিত ক্লাসে ঢুকছো? জি স্যার। গণিত ক্লাসের আর- ক্লাস ওই যে গৌতম স্যারের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকো। তোমাদের গৌতম স্যার আছে না, স্যারের আইডি পাসওয়ার্ড দিয়ে দেখো। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা যে হোমওয়ার্কটা দিলাম, হোমওয়ার্কটা কি বুঝছো তোমরা? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শেষ করে নিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা কাজ থাকলো আমাদের। স্যার বুঝছি না স্যার, হোমওয়ার্কটা হোমওয়ার্কটা স্যার। বুঝছি না। আমরা এক্সারসাইজ 3.1 এর 1 থেকে 4 পর্যন্ত আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলোর মানে রিলেটেড প্রবলেম এগুলো। তোমরা কাজ করবে কি এই প্রবলেমগুলো ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, আমরা আজকে স্টপ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।